ডিসেম্বরের মধ্যেই দলবল নিয়ে কোর্টে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। ভয়ের সমাজ কায়েম করেছিল তারা, সেই সমাজ থেকে মুক্তির জন্য তারা সেই লড়াইটা করেছিলেন। এবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স সহ শতাধিক মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মী সহ এবছরের ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। আওয়ামী লীগ নামতে পারবে না। আর আওয়ামী লীগ যদি নামে, আমাদের কোনো ভাইয়ের রক্ত যদি আগামীকালকে রঞ্জিত হয়, তাহলে এর কনসিকুয়েন্স কি? ইনশাল্লাহ এই জাতি দেখায় দিছে 32 শেষ করে দিয়ে দরকার হলে টুঙ্গিপাড়াও শেষ করে দিবে। নেতা ফজলুর রহমান রয়ের এজেন্ট, ভারতীয় দালাল, বুড়া মুক্তিযোদ্ধা। অন্যদিকে নীলুপা চৌধুরী বিএনপি নেত্রী, এটা ভারতীয় দালাল, এটা হিন্দু মার্কা মুসলমান, এটা আওয়ামী লীগ মার্কা বিএনপি। দর্শক, অবশেষে জানা গেল বিএনপি সরকারের নির্দেশে শেখ হাসিনা বাংলাদেশে আসছে। শেখ হাসিনা আত্মসমর্পণ করবেন, তারপর কিছুদিন পরে তাকে মুক্তি দেওয়া হবে, এরকমই গোপন প্ল্যান পাস হয়েছে। এই ভিডিওতে দেখতে পারবেন সেই প্ল্যানগুলো। তাহলে এই কঠিন বিপদে পড়তে যাচ্ছে এনসিপি ও জামাত। দর্শক, আসুন একে একে সেই ভিডিও ফুটেজটি দেখে আসি, কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে পুলিশ প্রটোকল দিয়ে আদালতে তোলা হবে, এমনকি তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে নেওয়া হবে। কোনো ফাঁসি বা কোনো কঠিন বিচার তার হবে না, কিছুদিন পর আবার জামিন পেয়ে যাবে তিনি। দর্শক, আসুন এই ভিডিওতে দেখব এ সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ। এ সকল বিষয় নিয়ে যে আলোচনাগুলো করেছেন সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন মূল ঘটনা কি ঘটেছে। নাটেনে দেখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। ভয়ের সমাজ কায়েম করেছিল তারা, সেই সমাজ থেকে মুক্তির জন্য তারা সেই লড়াইটা করেছিলেন। এই লড়াই নিছক কোনো নির্বাচনের জন্য ছিল না। ফলে জুলাইয়ের বিপ্লবের পরে যে সরকারটি গঠিত হলো, তাদের 3টি প্রধান ম্যান্ডেট ছিল। একটা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে যে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ তার বিচার, এবং তার আগে 17 বছরের মানবতা বিরোধী অপরাধের বিচার। দ্বিতীয় ছিল পুরো রাষ্ট্র ব্যবস্থার একটা আমূল সংস্কার, এবং তৃতীয় ছিল সংস্কার বিচার, এবং আরেকটা ছিল যে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে দিনের পর রাতে আমি এবং দামি নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাটাকে একটা বিশ্বাসযোগ্য জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এই স্বপ্ন নিয়ে যে বিপ্লবটা হলো, বিপ্লবের পরে এসে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিপ্লবের পরে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন যে ইলেকশনটা যাতে পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আমি মনে করি আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। তারা যে ভুল করেছেন, যে ব্লান্ডার করেছেন, তারা এখন ক্ষমতায় আছেন বুঝতে পারছেন না যে কত বড় ক্ষতি তারা নিজের এবং দেশের এবং দলের জন্য করেছেন। আমি আশা করি এখনো বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এখানে আছেন, একজন আছেন, যে তারা শীঘ্রই এই আত্ম উপলব্ধিতে আসবেন যে তারা একটা ব্লান্ডার করেছেন, এবং সেই ব্লান্ডারের জায়গা থেকে তারা দলকে ফিরিয়ে আনবে। যে আকাঙ্ক্ষার ভিত্তিতে বিপ্লবটা হলো, অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন সহ অনেকগুলো আইন করেছিলেন এই রাষ্ট্র ব্যবস্থাটাকে তার সঠিক ট্র্যাকে তোলার জন্য। প্রত্যেকটা আইন করার আগে এক্সটেন্সিভলি আলোচনা হয়েছে। যারা এই আইনগুলো বোঝেন, যারা স্টেক হোল্ডার, যারা বিশেষজ্ঞ, যারা সমালোচক, তাদেরকে নিয়ে এই অধ্যাদেশগুলো করা হয়েছিল। সেই অধ্যাদেশগুলো কি কারণে ল্যাপস করে দিলেন? মানবাধিকার কমিশনের আইন কতবার যে মিটিং হয়েছে, বর্তমানে যিনি যারা আছেন পার্লামেন্টে, যারা আছেন, যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা কোনো কারণ নেই বললেন ভালো আইন করবো, কই আজ পর্যন্ত আইনের চেহারাও দেখলাম না। ড্রাফট যেটা হয়েছে সেটা অতি জঘন্য একটা আইন হয়েছে। তা আপনারা ভালো আইনটাকে কেন ল্যাপস করে দিলেন? মানবাধিকার কমিশনের আইনকে ল্যাপস করা হলো, গুম কমিশনের আইনকে ল্যাপস করে দেওয়া হলো, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের আইনকে ল্যাপস করে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েটের আইনকে ল্যাপস করে দেওয়া হলো। অর্থ ব্যবস্থা, ব্যাংক, টাকা পয়সা লুটপাট করে যে বিশ্বে বিভিন্ন দেশে পাচার করা হয়েছিল, সেগুলো রোধ করার জন্য, অর্থ ব্যবস্থাকে সঠিক লাইনে আনার জন্য এনবিআর সংক্রান্ত, বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত, ব্যাংক কোম্পানি সংক্রান্ত যে অর্ডিন্যান্স গুলো করা হয়েছিল, সেগুলোকে কেন ল্যাপস করে দিলেন? এর সাথে দুর্নীতি ধরবে যে দুর্নীতি দমন কমিশন, যার আগের কাজ ছিল সরকারের মন্ত্রী এমপিদেরকে একটা করে সার্টিফিকেট দেওয়া যে ইনি দুর্নীতি মুক্ত। যত বেশি দুর্নীতি করবে, ফাইনালি দুদক থেকে একটা সার্টিফিকেট নিত সৈয়দ আবুল হোসেনের মতো। সেই দুদককে ঠিক করার জন্য যে আইন, বিএনপি নেতা ফজলুর রহমান রয়ের এজেন্ট, ভারতীয় দালাল, বুড়া মুক্তিযোদ্ধা। অন্যদিকে নীলুপা চৌধুরী বিএনপি নেত্রী, এটা ভারতীয় দালাল, এটা হিন্দু মার্কা মুসলমান, এটা আওয়ামী লীগ মার্কা বিএনপি। যারা জুলাই আন্দোলনকে জঙ্গি আন্দোলন বলে, আমি নিশ্চিত এরা প্রত্যেক পরিচয়হীন জারজ সন্তান। কারণ জুলাই আন্দোলনে
শুধু কোন দলের আন্দোলন ছিল না, এখানে আওয়ামী লীগের লোকের অংশগ্রহণ ছিল। জুলাই আন্দোলন যেটা হয়েছে, কেন আওয়ামী লীগের যারা বড় বড় নেতা তাদের ছেলেমেয়েরা কি স্কুল ভার্সিটিতে পড়েনি? শেখ হাসিনার যারা এমপি মন্ত্রী ছিল বা আওয়ামী লীগ করতো, তাদের সন্তানগুলা কি স্কুল কলেজে লেখাপড়া করে না? তো তারাও তো তাদের সন্তানের দিকে মায়া করে জুলাই আন্দোলনে এক ধরনের মনোসমর্থন দিচ্ছে হাসিনার বিরুদ্ধে। উচিত কথা বললে আমি সাইফুল হইলাম আদার ব্যাপারে জাহাজের খবর নেই। আরে ভাই, জুলাইয়ের যে আন্দোলন, এটা বিএনপি জামাত কারো একক সম্পত্তি না, এটা সারা বাংলাদেশের প্রতিটা মানুষের একটি আন্দোলন ছিল ভাইয়া। আজকে সেই আন্দোলনকে এই ফজলুর রহমান জঙ্গি আন্দোলন বলছে। কেন? এই ফজলুর রহমান সাবেক আওয়ামী লীগ নেতা। আপনারা জানেন এই ফজলুর রহমান শেখ হাসিনার সাথে রাজনীতি করা লোক। এখন সে সময়ের পরিবর্তনে এখন বিএনপি হয়ে গেছে। এই ফজলুর রহমান মোল্লা মুন্সিদেরকে কটাক্ষ করে প্রতিদিন কথা বলে সংসদে, এবং সে 81 ফিট মুক্তি নিয়ে কথা বলে। ওই ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা। কিসের বীর মুক্তিযোদ্ধা? ফজলুর রহমান একটা ভারতীয় দালাল, রয়ের এজেন্ট। আমি ফজলুর রহমানকে বলি, তুমি এমপি হইতে পারো, আমার মতো হকার সাইফুল তোমার মতো এই ফজলুর রহমান এই বুড়া মুক্তিযোদ্ধাকে ছাইরা নাও, মূল্য দিনা। কারণ তুমি জানো না, তুমি যে দাদাদের প্রেমে পড়েছো, ওই দাদারা আমার মসজিদ ভাঙ্গা সব তছনছ করে দিচ্ছে ভারতে। ওই ফজলুর রহমান তুমি বলতেছো মুক্তি হইলে সমস্যা কি? বাবরি মসজিদ কি সমস্যা করেছিল ভারতে? যে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানায় নাই ভারতরা? তখন তুমি ফজলুর রহমান কোথায় ছিলা? তুমি যে রয়ের এজেন্ট, ভারতীয় দালাল, এটা আজকে জাতির সামনে স্পষ্ট। আজকে আমি কাউকে ছাড়বো না, আজকে প্রত্যেকটা ডেভিলের পরিচয় জাতির সামনে দিব। ডিসেম্বরের মধ্যেই দল বল নিয়ে কোর্টে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। ওই দিন ওই দল বলের মধ্যে আমিও এই ক্ষুদ্র মানুষটি থাকবো ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকার মধ্যে অবস্থিত মেট্রোপলিটন কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানবতা বিরোধী অপরাধ কোর্ট মিলে আপনার পরিচালিত সমস্ত খয়েরখা কোর্টগুলোকে একত্রিত করে রাখুন। কারণ ওই দিন জননেত্রী শেখ হাসিনার দলবলের ওই বহর এয়ারপোর্ট থেকে শুরু করে সোহরাওয়ার্দী মাঠ পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। সমস্ত কোর্ট একত্রিত করে রাখুন। কোর্টের মধ্যে কিন্তু এই দলবলের সংখ্যা ভরতে হবে। এই দলবলের মধ্যে থাকা প্রত্যেকজন জনতার হাতে, প্রত্যেকটি যোদ্ধার হাতে যে লগি বৈঠা থাকবে, সেই লগি বৈঠা রাখার জায়গা প্রস্তুত রাখুন। ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক এক মহা প্রত্যাবর্তন হবে, সেই সাথে এক মহা প্রলয় ঘটবে। কেউ থামাতে পারবে না, কোন শক্তি নাই সেই মহাপ্রলয় থামানোর। এমন কোন সরকার পয়দা হয় নাই বাংলাদেশের মাটিতে যে এই মহাপ্রলয় বন্ধ করতে পারবে, যে এই মহাপ্রত্যাবর্তন, ঐতিহাসিক প্রত্যাবর্তন ন্যূনতম বিনষ্ট করার ক্ষমতা রাখবে। ওই দিন ঢাকা শহরে আহত হয়ে যাওয়া, মাথা কেটে যাওয়া, হাত পা হারিয়ে যাওয়া, পঙ্গু হয়ে যাওয়া কোনো ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো রিক্সা, গাড়ি, ভ্যানগার্ড থাকবে না। ওই দিন ঢাকার মেডিকেল সহ কোনো হাসপাতালে কোনো জরুরি বিভাগের কোনো ডাক্তার থাকবে না ইনশাআল্লাহ। রাস্তা সহ সারা দেশের প্রত্যেকটা গ্রামাঞ্চলে, একেবারে প্রত্যন্ত অঞ্চলের রাস্তায় সহ স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের শুধু হাহাকার থাকবে, পানি দাও, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও, এই কথাই শুধু চারিদিকে ভাসবে। সাধারণ জনগণ, এই দেশকে যারা ধারণ করে, এই দেশকে যারা জন্ম দেওয়ার জন্য যাদের পূর্বপুরুষরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, এই বাংলাদেশটাকে যারা ধারণ করে, তারা সেদিন উল্লাস করবে। উল্লাসের সাথে স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, তারা এদেরকে যারা প্রশ্রয় দিয়েছে, সেদিন হবে শুধু তাদের হাহাকারের গান, তাদের হাহাকারের শব্দ। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, যে যেখানে যে অবস্থায় আছেন, লগি বৈঠা প্রস্তুত করে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে মানসিকভাবে। সময় কিন্তু বেশি পাওয়া যাবে না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, অনেকেই কিন্তু এটাই ভাবছে যে হঠাৎ করে শেখ হাসিনা কেন তারিখ ঘোষণা দিয়েছে যে তিনি ডিসেম্বরে ফিরবেন। অনেকেই মনে করছেন তিনি ডিসেম্বরে ফিরবেন। শেখ হাসিনা এরকম কোনো প্ল্যান করেছেন যে বিএনপি সরকারের সাথে, ভারতের সাথে যেন ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো থাকে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়। শেখ হাসিনা আইনের হাতে আত্মসমর্পণ করবেন, তারপর মুক্তি পাবেন, তারপর আবারও রাজনীতি করবেন, এরকম কোনো প্ল্যান হয়তো রয়েছে, এরকমই কিন্তু অনেকেই মনে করছেন। আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।